হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠশালা ইউটিউব বাংলা চ্যানেলের তরফ থেকে সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের যে সংকট, সেই অধ্যায় থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করে দাও। তো আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, অষ্টপ্রধান কারা? উত্তর, শিবাজির 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। 2 নম্বর প্রশ্ন, খালসাপন্থী শিখরা কোন পদবি ব্যবহার করতেন? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের সিংহ পদবি ব্যবহার করতেন। তারপরে প্রশ্ন, গোবিন্দ সিংহের মৃত্যুর পর কে লড়াই চালিয়ে যান? গোবিন্দ সিংহের মৃত্যুর পর তার শিষ্য বান্দা মুঘল শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়? উত্তর, 1635 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, মারাঠারা কোন অঞ্চলে বসবাস করত? মারাঠারা পুনে ও কোঙ্কণ অঞ্চলে বসবাস করত। তারপর শিবাজির পিতা কে ছিলেন এবং তিনি কোথাকার জাগিরদার ছিলেন? উত্তর কিন্তু শিবাজির পিতা শাহজি ভোসলে বিজাপুরের সুলতানের জাগিরদার ছিলেন। তারপরে প্রশ্ন, পেশোয়ার প্রথম বাজিরাও এর হিন্দু রাজ্য গড়ে তোলার পরিকল্পনাকে কি বলে? উত্তর, হিন্দু পাদশাহী বলে। তারপরে প্রশ্ন, শিখদের মোট কতজন গুরু ছিলেন? শিখদের মোট 10 জন গুরু ছিলেন। তারপরে প্রশ্ন, গোবিন্দ সিংয়ের শিষ্যের নাম কি ছিল? গোবিন্দ সিংয়ের শিষ্যের নাম ছিল বান্দা বাহাদুর। তারপর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে জাটরা বিদ্রোহ ঘোষণা করে? উত্তর কিন্তু যাবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে। তারপরে প্রশ্ন, বর্গী কাদের বলা হতো? উত্তর, যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বর্গী বলা হতো। তারপরে প্রশ্ন, দশম শিখ গুরু কে ছিলেন? উত্তর, গুরু গোবিন্দ সিংহ। তারপরে প্রশ্ন, কোন অস্ত্র দিয়ে শিবাজি আফজল খানকে হত্যা করেন? উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বাঘনখ অস্ত্র দিয়ে। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের শিবাজিকে দমন করতে কাদের পাঠিয়েছিলেন? ঔরঙ্গজেব শায়েস্তা খান ও মুয়াজ্জম ও মির্জা রাজা জয়সিংহকে পাঠান। তারপরে প্রশ্ন, গুরু অর্জুন দেব কে ছিলেন? শিখদের চতুর্থ গুরু রামদাসের পুত্র। পরের প্রশ্ন, সতনামী গোষ্ঠীর মানুষরা কোথায় বিদ্রোহ করেছিল? উত্তর হয়ে যাবে আমাদের মথুরার কাছে নারনৌল অঞ্চলে বিদ্রোহ করেছিল। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে খালসা সংগঠন গড়ে তোলেন? 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামক সংগঠন গড়ে তোলেন। তারপরে প্রশ্ন, গুরু গোবিন্দ সিংহ কোন 5টি জিনিস শিষ্যদের সবসময় রাখতে বলেছিলেন? উত্তর, কেশ, কঙ্ঘা, কচ্ছা, কৃপান ও কড়া। পরের প্রশ্ন, মাবলে ও মাওয়ালি কারা? শিবাজি পুনে আক্রমণকালে মাওয়াল অঞ্চলে থেকে একদল সেনা নিয়োগ করেন। তাদের মাবলে বা মাওয়ালি বলে। পেশাদার ও বাজিরাও হিন্দুদের আদর্শ কী বলা হতো? হিন্দু পাদশাহী বলা হতো। দাক্ষিণাত্যে যুদ্ধের সময় মুঘল মানসবদাররা কাদের সাহায্য নিয়েছিল? উত্তর, মারাঠা সর্দারদের সাহায্য নিয়েছিল। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফলাফল কি হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে 22 জুন শিবাজির সাথে মুঘলদের পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। পুরন্দরের সন্ধির ফলাফল ছিল সুদূর প্রসারীর একে শিবাজি 23টি দুর্গে মুঘলদের ছেড়ে দিতে বাধ্য হলেন। 2 নম্বর, শিবাজি পুত্র শম্ভুজিকে 5 হাজারি মানসবদারি পদে নিযুক্ত করা হয়। শিবাজিকে জাগিরদার করা হয়। জয়সিংহের অনুরোধে শিবাজি মুঘল দরবারে এসে সম্রাট শিবাজিকে অপমান করেন এবং আগ্রার দুর্গে বন্দী করে রাখেন। মুঘল সার্বভৌমত্ব মেনে নেন শিবাজি।
পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? ঔরঙ্গজেবের শাসনকালে পূর্ববর্তী মুঘল সম্রাটদের তুলনায় অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছিল, যা ঔরঙ্গজেবের আমলে রাজকর্মচারীরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে কৃষকদের নানাভাবে অত্যাচার করত। এছাড়া এই সময় জিনিসপত্রের দাম বেড়ে গেলে অভিজাতরা এই পরিস্থিতিতে জমি থেকে তাদের আয় বাড়াতে চাইলে জমিদার ও কৃষকদের উপর চাপ বাড়ে। ফলে কৃষকরা বিদ্রোহের পথ বেছে নেয়। ঔরঙ্গজেবের সময় জায়গাদারি ও মনসবদারির সমস্যা বৃদ্ধি পায়। ঔরঙ্গজেবের রাজস্ব আয় বাড়াতে বিজাপুর ও গোলকোন্ডা জয়ের এই অঞ্চলে ভালো অঞ্চলগুলিকে খাসিরা জমি পরিণত করেছিল। এছাড়া তার আমলে জিজিয়া কর আবার চালু করেছিল। রাজনৈতিক ক্ষেত্রে সর্বত বড় পরিবর্তন হলো এতকাল মুঘল সম্রাটরা রাজপুতদের সাথে মৈত্রীর সম্পর্ক বজায় রাখতে ঔরঙ্গজেব আমলে ছিন্ন হয়ে যায় এবং তিনি রাজপুতদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। তার দাক্ষিণাত্য নীতি ছিল রাজনৈতিক চরম। রাজনৈতিক ক্ষেত্রে তিনি মারাঠা দলের নীতি নিয়েছিলেন। পরের প্রশ্ন, শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কী ছিল? শিবাজির শাসনকালে ব্যবস্থা কেমন ছিল? ঔরঙ্গজেবের সময়কালে শিবাজির সাথে মুঘলদের দ্বন্দ্ব দেখা দিয়েছিল। শিবাজির নেতৃত্বে মারাঠা জাতিগুলির উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি মুঘলদের কাছে ছিল চক্ষুশূল। দাক্ষিণাত্যে শাসনকর্তা নিযুক্ত থাকাকালীন ঔরঙ্গজেবের শিবাজি দমন করার চেষ্টা করেছিলেন, কেননা বিজাপুরের সুলতান অসুস্থতার সুযোগে শিবাজি বিজাপুরের বেশ কিছু জমিদারকে নিজের দখলে নিয়ে আসেন। পরবর্তী প্রশ্ন, জারদের সঙ্গে মুঘলদের সংঘাত বেঁধেছিল কেন? উত্তর, দিল্লি ও আগ্রা অঞ্চলে বসবাসকারী জাররা ছিলেন মূলত কৃষিজীবী। রাজস্ব দেওয়া নিয়ে তাদের সঙ্গে মুঘলদের সংঘাত বাঁধে। কঠোর করভার ও ঔরঙ্গজেবের নীতির প্রতিবাদে 1669 খ্রিস্টাব্দে স্থানীয় জমিদার গোখলার নেতৃত্বে জাটরা বিদ্রোহ করে। অন্যদিকে জাটরা একটি পৃথক রাজ্য গঠন করতে চেয়েছিলেন। তাই বলা যায় যে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ ছিল একদিকে কৃষক বিদ্রোহ, অন্যদিকে একটি আলাদা গোষ্ঠীরূপে পরিচিত হবার জন্য সংগ্রাম। পরের প্রশ্ন, মুঘলদের বিরুদ্ধে শিখরা কীভাবে নিজেদের সংগঠিত করেছিল? উত্তর, শিখদের সঙ্গে মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে মুঘলদের সংঘাত দেখা দিয়েছিল। মুঘলদের ধর্মীয় নীতি শিখদের সংগঠিত করার কাজে সাহায্য করেছিল। ষোড়শ শতকের শেষের দিকে চতুর্থ গুরু রামদাসের ছেলে অর্জুনদেব গুরু হন। এই সময় থেকে শুরু হয় বংশানুক্রমিক গুরু নির্বাচন। ফলে মুঘল রাষ্ট্রে শিখরা এক স্বাধীন রাষ্ট্ররূপে উত্থান ঘটায়। মুঘলদের ধর্মীয় নীতি শিখদের এই ক্ষমতায় আঘাত আনে। ফলে তারা দশম শিখ গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে সংঘবদ্ধ হয়। 1599 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহের খালসা নামক একটি সংগঠন তৈরি করেন, যেখানে শিখদের সাময়িক প্রশিক্ষণ দেওয়া ছিল দৈনন্দিন জীবনের অঙ্গ। গুরু গোবিন্দ সিংহের শিখ পন্থা বা পথ ঠিক করেন, যা শিখদের মূলদের বিরুদ্ধে সংগঠিত করতে সাহায্য করতে। তাছাড়া খালসাপন্থী শিখরা সিংহ পদবী ব্যবহার করতে শুরু করে, তা তাদের ভ্রাতৃত্ববোধের সংগঠনকে জাগরিত করে। মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট বেড়ে গিয়েছিল কেন? এই কৃষি সংকটের ফলে কী হয়েছিল? শাহজাহান ঔরঙ্গজেব আমলে গৃহযুদ্ধ ও মারাঠা রাজপুতদের সাথে অবিরাম যুদ্ধে রাজকোষ বিপর্যস্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মুঘল সম্রাট ভূমি রাজস্বের পরিমাণ বাড়িয়ে দিলে কৃষকদের অসন্তুষ্ট পরে বিদ্রোহ ঘোষণা করে, যা কৃষিক্ষেত্রে সংকট ঘনিয়ে আনে। এই সংকট ঔরঙ্গজেবের মৃত্যুর পরে উত্তরোত্তর বাড়তে থাকে। উপরন্তু খলিশা জমি ইজারা দেওয়ার ফলে কৃষকদের উপর অতিরিক্ত চার রাজস্ব আদায়ের চরম নিয়মিত কখনো কখনো অত্যাচারে অতিষ্ঠ হয়ে কৃষকদের চাষ ছেড়ে পালাতে হয়, যা কৃষিক্ষেত্রে নিয়ে আসে এই কৃষি সংকট। কৃষকগণ রাষ্ট্রের অতিরিক্ত রাজস্বের বোঝা সামলাতে না পেরে বিদ্রোহ শুরু করে। এমনকি মুঘল সম্রাটদের আদায়কৃত রাজস্বের হার কমে যাওয়ার অর্থনৈতিক সংকট তৈরি হয়। তা মোটেই মুঘল সরকার সঞ্চিত ধনসম্পদ ব্যবহার শুরু করে দেয়। ফলে রাজকোষ শূন্য হতে থাকে। এমনকি এই কৃষি সংকটের ফলে ইজারাদার ও জাগিরদারি তাদের জমি থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করতে না পারার ফলে তাদের খসড়াগত ভরণপোষণের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, যা মুঘল সামরিক শক্তির অবনতি সূচিত করে। ফলে মুঘল শাসন ব্যবস্থা পতনের পথে পা বাড়ায়। পরের প্রশ্ন, সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সামগ্রিক অবস্থা বিষয়ে তোমার মতামত কি? সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সম্রাটের অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, সামরিক প্রতিটি ক্ষেত্রেই এক সংকটময় অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হয়। ঔরঙ্গজেবের উত্তর ভারতের আফগান দলপতি সন্তুষ্ট করতে বিপুল পরিমাণ ভাতা ও জায়গাদের প্রদান করে তা রাজকোষ ও অর্থনৈতিক সংকট তৈরি করে। অপরদিকে তার আমলে ছিল বিদ্রোহের যুগ। এই সময়কালে জাট, সনাতনী, শিখ প্রভৃতি বিদ্রোহ দেখা যায়। ঔরঙ্গজেবের ধর্মনীতির কারণে তার সাথে শিখ সম্প্রদায়ের সংঘর্ষ বেঁধেছিল। তাছাড়া তার আমলে কেন্দ্রীয়
তার আমলে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ায় জায়গরদারি ইজারাদারি কৃষকদের উপর অকথ্যতার চালাতে তারা বিদ্রোহের পথ বেছে নেয়। এমনকি দাক্ষিণাত্যের গোলকুন্ডা ও বিজাপুরের প্রতি ঔরঙ্গজেবের অর্থনৈতিক দূরদর্শিতার ফল ভালো হয়নি। ঔরঙ্গজেবের সময় জাগিরদার ব্যবস্থা ও মনসবদারি ব্যবস্থার সংকটের কারণে মনসবদার স্বল্প বেতনে সেনাবাহিনী ভরপোষণের কারচুপি শুরু করে, যা মুঘল সামরিক শক্তিতে দুর্বল করে দিয়েছিল। ঔরঙ্গজেবের শাসনকালে এই সব দুর্বলতার ভারতের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের মর্যাদা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছিল। পরের প্রশ্ন, মুঘল যুগের শেষ দিকে জায়গরদারি ও মনসবদারি ব্যবস্থা কেন সংকট তৈরি করেছিল? মুঘল সাম্রাজ্যের উপর এই সংকটের প্রভাব কী পড়েছিল? উত্তর, সপ্তদশ শতকের থেকে মুঘল যুগের জাগিরদার ও মনসবদারি সংকট একটা বিশেষ আকার নিতে শুরু করে। এই সময়কালে মনসবদার বৃদ্ধি পেল, জাগিরদার পরিমাণ বৃদ্ধি পায়নি। অর্থ সংকট আরও বৃদ্ধি পায় ঔরঙ্গজেবের রাজত্ব শেষের দিকে। তিনি এই সময় দাক্ষিণাত্যের রাজপুতের যথেষ্টভাবে মনসব প্রদান করেন, ফলে বেতন দিতে জাগিরদার অবশ্যই রইল না। এখানে মুঘল কেন্দ্রীয় শাসক আধার জাগিরদার ব্যবস্থা সংকট ঘনীভূত হয়। এই সময় গৃহযুদ্ধের কারণে রাজকোষে একেবারে ফাঁকা হয়ে পড়ে, মানসবদারের প্রাপ্য দেওয়া সম্ভব হয়। তাই মনসবদার ব্যবস্থাকে সংকট গুরুত্ব সামনে নিয়ে আসে। মনসবদাররা নির্দিষ্ট পরিমাণ বেতন না পাওয়া ও জাগির ও পাওনাদারের ফলে খলিশা জমির দিকে হাত বাড়ায়, যা প্রতিরোধী মুঘল সম্রাটের অপরাধ ছিল। এমনকি মনসবদার ও জাগিরদার রাজস্ব আদায় কৃষকদের উপর অত্যাচার চালিয়েছিল। তার ফলে বহু কৃষক ভূমি ছেড়ে পালিয়ে যায়, ফলে অনেক জমি অনাবাদ হয়ে পড়ে, যা কৃষকের সংকটের পাশাপাশি মুঘল অর্থনীতিতে চরম আঘাত এনেছিল। এমনকি সপ্তদশ শতকে বারে বারে কৃষকের বিদ্রোহ মূল শাসককে বিচলিত করে তোলে, যা দমন করতে গিয়ে মুঘল সম্রাটের রাজসংঘ ও সামরিক শক্তির দুটি ক্ষেত্রে ঘাটতি তৈরি করে। এর ফলে মুঘল শাসন দুর্বল হয়ে পড়ে। পরের প্রশ্ন, মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গেছিল? এই কৃষি সংকটের ফলে কী হয়েছিল? শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে গৃহযুদ্ধ এবং মারাঠা ও রাজপুতদের সাথে অবিরাম যুদ্ধ রাজকোষ বিপর্যস্ত হয়ে পড়ে। মুঘল সম্রাটরা ভূমি রাজস্বের পরিমাণ বাড়িয়ে দিলে কৃষকরা অসন্তুষ্ট হয়ে বিদ্রোহ ঘোষণা করে, যা কৃষি ক্ষেত্রে সংকট আনে। এই সংকট ঔরঙ্গজেবের মৃত্যুর পরে বাড়তে থাকে। উপরন্তু খলিশা জমির উপর ইজরা দেওয়ার ফলে কৃষকদের উপর অতিরিক্ত রাজস্ব আদায়ের চরম নির্যাতন শুরু হয়। কখনো কখনো অত্যাচারে কৃষক চাষ ছেড়ে পালায় করে, যা কৃষিক্ষেত্রে সংকট নিয়ে আসে। কৃষিক্ষেত্রে এই সংকটের ফলে কৃষকগণ গণরাষ্ট্রের অতিরিক্ত রাজস্বের বোঝা সামলাতে না পারে বিদ্রোহ শুরু করে। মুঘল সম্রাটের আদায়কৃত রাজস্বের হার কমে যাওয়ার যে অর্থনৈতিক সংকট তৈরি হয়, তা মেটাতে মুঘল শাসকরা সঞ্চিত ধনসম্পদের ব্যবহার শুরু করে দেয়, ফলে রাজকোষ শূন্য হতে থাকে। এমনকি এই কৃষি সংকটের ফলে ইজরাদার ও জাগিরদাররা তাদের জমি থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করতে না পারার ফলে তাদের ঘরসাওয়ার ভরণ পোষণ পরিমাণ কমিয়ে দেয়, যা মুঘল সামরিক শক্তির অবনতি সূচিত করে। ফলে মুঘল শাসন ব্যবস্থা পতনের পথে পা বাড়ায়।